মঙ্গলবার সকালে এমপিদের শপথ পড়াবেন সিইসি, বিকেলে নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি। দেশ গড়া যাত্রায় ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি সবার সহযোগিতা চাইলেন তারেক রহমান, আইন শৃঙ্খলা উন্নতির আশ্বাস। নিরঙ্কুশ জয়ের রাজনৈতিক সংস্কৃতিতে বড় পরিবর্তনে অভূতপূর্ব পদক্ষেপ তারেক রহমানের। কাল যাচ্ছেন ডাক্তার শফিক ও নাহিদের বাসায়। 30টি আসনে পুনরায় ভোট গণনার আবেদন জামায়াতে ইসলামীর। ওইসব আসনে শপথ না পড়াতে বলল দলটি। সালের পর বিশ্বাসযোগ্য নির্বাচন, যা ভবিষ্যতের জন্য বেঞ্চমার্ক, ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষণ। রাজনৈতিক অনিশ্চয়তা থেকে মুক্তির স্বাদে বসন্ত নিয়ে এলো ভালোবাসা, রকমারি আয়োজনে ঋতুরাজকে বরণ। জাতীয় সংসদ নির্বাচনে 2/3 বেশি আসনে জয়ী হয়ে চতুর্থবারের মতো ক্ষমতায় গিয়ে দেশ পরিচালনার অপেক্ষায় বিএনপি। মঙ্গলবার সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার, আর বিকেলে প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ সদস্যদের শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠানের প্রস্তুতি নিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রস্তুত করা হচ্ছে মন্ত্রী প্রতিমন্ত্রীদের জন্য বাসভবন, পাশাপাশি নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের জন্য সরকারি পরিবহন পুলে চলছে গাড়ি প্রস্তুতের কাজ। মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, চাহিদা অনুযায়ী পর্যাপ্ত গাড়ি প্রস্তুত রাখা হয়েছে। এদিকে মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। নতুন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এম সিরাজ উদ্দিন মিয়াকে। নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা অর্জনের পর সরকার গঠনের প্রস্তুতি শুরু করেছে বিএনপি। এর মধ্য দিয়ে 2 দশক পর আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় ফিরছে দলটি। দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আর দলীয় একাধিক সূত্র বলছে, অভিজ্ঞ ও রাজনীতিক ও তরুণ নেতৃত্বের সমন্বয়ে একটি ভারসাম্যপূর্ণ পরিপূর্ণ মন্ত্রিসভা গঠনের পরিকল্পনা নিয়েছেন তারেক রহমান। নির্বাচিতদের পাশাপাশি টেকনোক্র্যাট কোটায় মন্ত্রিপরিষদ থাকতে পারেন অনির্বাচিত দলের ত্যাগী ও অভিজ্ঞ নেতা, জোটসঙ্গী ও বিশেষজ্ঞরা। ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগেই বিজয়ী হলে দলীয় চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের ঘোষণা দেয় বিএনপি। আর নির্বাচনের পর ঘোষিত 297টি আসনের মধ্যে বিএনপির নেতৃত্বাধীন জোট 212টি আসনে জয়লাভ করে। দলগতভাবে পেয়েছে 209টি আসন। নির্বাচনে বিপুল বিজয়ের পর শুক্রবার গুলশানের চেয়ারম্যান কার্যালয়ে দলের সিনিয়র নেতাদের সাথে নতুন মন্ত্রিসভা গঠন নিয়ে মতবিনিময় করেন তারেক রহমান। দলের কয়েকজন সিনিয়র নেতা নাম না প্রকাশ করার শর্তে ডিবিসি নিউজকে জানান, দলের চেয়ারম্যান অভিজ্ঞ নেতাদের পাশাপাশি তরুণ মেধাবী নেতাদের সমন্বয়ে একটি শক্তিশালী মন্ত্রিসভা গঠনের উদ্যোগ নিয়েছেন, যাদের নেতৃত্বে আধুনিক নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে তারেক রহমানের পরিকল্পনায় কাজ করবে বিএনপি সরকার। নিয়ম অনুযায়ী নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে সরকার গঠনের আহ্বান জানাবেন রাষ্ট্রপতি। সেই হিসেবে প্রধানমন্ত্রী পদে তারেক রহমানের দায়িত্ব গ্রহণ প্রায় নিশ্চিত। এই ধারাবাহিকতায় তিনি হবেন সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় প্রথম নির্বাচিত পুরুষ প্রধানমন্ত্রী, এবং তার প্রধানমন্ত্রী হওয়ার মধ্য দিয়ে ক্ষমতায় জিয়া পরিবারের দ্বিতীয় প্রজন্মের যাত্রা শুরু হবে। প্রধানমন্ত্রীর দপ্তরের পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করতে পারেন তারেক রহমান। নির্বাচনের ফলাফল ঘোষণার পর সর্বত্র থেকে আলোচনা চলছে তারেক রহমানের নেতৃত্বে সরকার কবে গঠিত হবে, সেই মন্ত্রিসভায় কারা থাকবেন। এমন বাস্তবতায় দলের নির্ভরযোগ্য একাধিক সূত্রের তথ্য অনুযায়ী আগামী মন্ত্রিসভার তালিকায় রয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ডক্টর আব্দুল মঈন খান, মির্জা আব্বাস, কয়েশ্বরচন্দ্র রায়, মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, সালাউদ্দিন আহমেদ, ডাক্তার AZM জাহিদ হোসেন।
দলের সিনিয়র নেতাদের মধ্যে আলোচনায় আছেন এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আলতাফ হোসেন চৌধুরী, অ্যাডভোকেট জয়নুল আবেদিন, আব্দুল আউয়াল মিন্টু, ডক্টর ওসমান ফারুক, মোহাম্মদ শাহজাহান, অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, শামসুজ্জামান দুদু, জয়নুল আবেদিন ফারুক, অ্যাডভোকেট ফজলুর রহমান, ডক্টর রেজা কিবরিয়া, আমানুল্লাহ আমান, অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, আব্দুল মুক্তাদির চৌধুরী, আনম এহসানুল হক মিলন, মিজানুর রহমান মিনু, আসাদুল হাবিব তুলু, রশিদুজ্জামান মিল্লাত, ব্যারিস্টার কায়সার কামাল, অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান, ডক্টর মোহাম্মদ এনামুল হক চৌধুরী আর সাবেক ছাত্রনেতাদের মধ্য থেকে শহীদউদ্দিন চৌধুরী অ্যানি, খায়রুল কবির খোকন, হাবিবুন নবী খান সোহেল, সুলতান সালাউদ্দিন টুকুর নামও রয়েছে সেই তালিকায়। এছাড়া টেকনোক্র্যাট কোটায় আলোচনায় রয়েছে ডক্টর ইসমাইল জবিউল্লাহ, মোয়াজ্জেম হোসেন আলাল, ডক্টর মাহদি আমিন, হুমায়ুন কবির ও মোহাম্মদ আমিনুল হকের নাম। জোটের শরিকদের মধ্য থেকে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, জোনায়েদ সাকি, নুরুল হক নুরও মন্ত্রী বা প্রতিমন্ত্রী হতে পারেন। 16 ফেব্রুয়ারি সকালে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন সিইসি এবং বিকেলে মন্ত্রিসভার শপথ পড়াবেন রাষ্ট্রপতি। মিজান আহমেদ, টিভিসি নিউজ, ঢাকা। ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধার, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সুশাসন প্রতিষ্ঠা বড় চ্যালেঞ্জ মনে করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি পর্যায়ক্রমে বাস্তবায়ন করতে চায় তার দল। দেশ পুনর্গঠনে দলের নেতা কর্মীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তারেক রহমান। পররাষ্ট্রনীতিতে দেশের মানুষের স্বার্থকে প্রাধান্য দেওয়া হবে বলেও জানান বিএনপি চেয়ারম্যান। দেশ গড়ার যাত্রায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে ভিন্ন দল, ভিন্ন মত, সবার সহযোগিতা চান তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ের পর এটি বিএনপির আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। রাজধানীর একটি হোটেলে আয়োজিত ব্রিফিংয়ে বেলা 3:30টার দিকে আসেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ সময় দেশি বিদেশি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি। এই বিজয় বাংলাদেশের, এই বিজয় গণতন্ত্রের, এই বিজয় গণতন্ত্রকামী জনগণের। আজ থেকে আমরা সবাই স্বাধীন। আমি দেশের সকল জনগণকে জানাই আন্তরিক অভিনন্দন। শুরুতে দেশের গণতান্ত্রিক যাত্রায় বিএনপির উপর আস্থা রাখায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। রাজনৈতিক দলগুলোর প্রতিযোগিতা যাতে প্রতিহিংসায় রূপ না নেয় জানান সেই আহ্বানও। যে কোনো মূল্যে অবশ্যই শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখতে হবে। কোন রকমের অন্যায় কিংবা বিয়ানি কর্মকাণ্ড আমরা বরদাস্ত করব না। দলমত, ধর্ম, বর্ণ কিংবা ভিন্নমত যাই থাকুক, কোনো অজুহাতে অবশ্যই দুর্বলের উপরে সবলের আক্রমণ আমরা মেনে নেব না। জনগণকে দিয়ে প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপি কাজ করবে জানিয়ে দেশ পরিচালনার চ্যালেঞ্জ নিয়েও কথা বলেন তারেক রহমান। আইনি শাসন প্রতিষ্ঠা করা না গেলে আমাদের সকল চেষ্টা ব্যর্থ হয়ে যেতে পারে। আইনি শাসন প্রতিষ্ঠায় সরকারি দল কিংবা বিরোধী দল, অন্য মত কিংবা ভিন্ন মত, প্রতিটি বাংলাদেশী নাগরিকের জন্যই আইন সমান। আইনের প্রয়োগ হবে বিধিবদ্ধ নিয়মে। পররাষ্ট্র নীতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন বিএনপি চেয়ারম্যান। ভারতে আশ্রয় নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে প্রশ্নের জবাবও দেন তিনি। We have cleared ourselves regarding the foreign policy, which is the interest of Bangladesh and the interest of Bangladeshi people comes first. দেশ গড়ার যাত্রায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বিভিন্ন দল ও ভিন্ন মতের সবার সহযোগিতা চান বিএনপি চেয়ারম্যান। গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার যাত্রাপথে আমি ভিন্ন দল কিংবা ভিন্ন মতের সকলের সহযোগিতা কামনা করছি। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। 17 বছরের নির্বাসন শেষে দেশে ফেরার পর নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে নেতৃত্ব দেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। এবার দেশের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন নিলেন অভূতপূর্ব এক সিদ্ধান্ত। জাতীয় নির্বাচনের মাঠে প্রতিপক্ষ জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান। বিএনপি চেয়ারম্যানের প্রেস উইং জানিয়েছে, কাল সন্ধ্যা 7টায় ডাক্তার শফিকুর রহমান ও রাত 8টায় তারেক রহমান যাবেন নাহিদ ইসলামের বাসায়। এদিকে তারেক রহমান সংবাদ সম্মেলনে এসে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে 30টি আসনে পুনরায় ভোট গণনা সহ নবনির্বাচিতদের শপথ স্থগিতের আবেদন করেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। এছাড়াও নির্বাচনের পরেও 11 দলীয় জোট ঐক্যবদ্ধ থাকবে বলেও জানানো হয় দলটির পক্ষ থেকে। অন্যদিকে জোটের অন্যতম শরিক এনসিপির দাবি, আওয়ামী লীগকে পুনর্বাসনের শর্তে দলটির সমর্থনে ক্ষমতায় এসেছে বিএনপি। শনিবার রাতে জামায়াত ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে 11 দলীয় ঐক্যের লিয়াজু কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।
এটা গতকালই সিদ্ধান্ত হয়েছে। পরে গণমাধ্যমে ব্রিফ করে জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, সংসদে গঠনমূলক ও শক্তিশালী ভূমিকা রাখবে 11 দলীয় ঐক্যজোট। এটা 11 দলীয় ঐক্য হিসাবে সংসদের বাহিরে ভূমিকা পালন করবে এই সিদ্ধান্ত হয়েছে। অর্থাৎ আমাদের পার্লামেন্টের রোল আমরা যৌথভাবে করব, যেহেতু আমরা যৌথভাবে ইলেকশন করেছি। এর আগে সন্ধ্যায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের জানান, নির্বাচনে অব্যবস্থাপনা, কারচুপির অভিযোগ তুলে 30টি আসনে পুনরায় ভোট গণনা সহ শপথ স্থগিত করার আবেদন করা হয়েছে। 30টি আসনে আমরা এই ধরনের চরম অব্যবস্থাপনা দেখেছি, যেখানে ভোট জালিয়াতি হয়েছে, কারচুপি হয়েছে। আমরা পুনঃগণনার জন্য, নতুন করে ভোট গণনার জন্য আমরা সেখানে সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে আমরা আহ্বান জানিয়েছি। এদিকে সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে আহত এনসিপি নেতাকর্মীদের চিকিৎসার খোঁজখবর নিতে দলের মুখপাত্র আসিফ মাহমুদ অভিযোগ করেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের শর্তেই তাদের সমর্থনে ক্ষমতায় এসছে বিএনপি। আওয়ামী লীগকে পুনর্বাসনের শর্তে বিএনপি এবার সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে, তারা ক্ষমতায় যেতে যাচ্ছে। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা। কেন্দ্র টার্গেট করে ভোট গণনায় ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ করে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন ঢাকা 16 আসনের বিএনপির প্রার্থী আমিনুল হক। একই অভিযোগ করে পুনরায় ফল গণনার দাবি করেন ঢাকা 13 আসনের 11 দলীয় জোটের প্রার্থী মাওলানা মামুনুল হক। ঢাকা 10 আসনের জামায়াত প্রার্থী জসিম উদ্দিন সরকার কয়েকটি কেন্দ্রে অনিয়মের অভিযোগ করেন আর ফলাফল স্থগিত চেয়েছেন শেরপুর 1 আসনের বিএনপি প্রার্থী ডাক্তার সানসিলা জাবরিন প্রিয়াঙ্কা। নির্বাচন কমিশন বলছে, গেজেট প্রকাশের পর ফল বাতিলের সুযোগ নেই তাদের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নাসির কমিশন বিভিন্ন মহল থেকে প্রশংসা পেলেও ভোটে অনিয়ম ও কারচুপির নানা অভিযোগ করেছেন বিএনপি জোট ও 11 দলীয় জোটের বেশ কয়েকজন প্রার্থী। শনিবার সংবাদ সম্মেলন করে ঢাকা 16 আসনের বিএনপির প্রার্থী আমিনুল হক অভিযোগ করেন, কয়েকটি কেন্দ্র টার্গেট করে ফল গণনায় কারচুপি করে হারানো হয়েছে তাকে। একই অভিযোগ করেন শেরপুর 1 আসনের বিএনপি প্রার্থী ডাক্তার সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। আমার শেরপুর সদরে ভোট ইঞ্জিনিয়ারিং হয়েছে কিছুটা ব্যতিক্রম রূপে। জামাত সেই লাঙ্গনের এজেন্টকেও কিনে ফেলে। আমি যখন কেন্দ্রে যাই সেখানে জামাতের এজেন্ট দেখি, শাপলাকুলির এজেন্ট দেখি, লাঙ্গনের এজেন্ট দেখি, এবং সেই এজেন্টগুলা আমার এজেন্টদেরকে হুমকি ধামকি দিয়ে নির্বাচনের প্রথম আর্লি মর্নিং বের করে দেয়। ভোট গণনার পর থেকে আমরা দেখেছি আসল ইঞ্জিনিয়ারিংটা করা হয়েছে একটি দল জামাতের পক্ষে। এছাড়া 11 দলীয় জোটের প্রার্থী মাওলানা মামুনুল হকও ভোট গণনায় কারচুপির অভিযোগ করেন। ঢাকা 10-এ জামায়াতের প্রার্থীর অভিযোগ, তার কর্মীদের পিটিয়ে আহত করেছে আইন শৃঙ্খলা বাহিনী। কিছু কিছু আসনে একটু আইন শৃঙ্খলাকে ঝামেলা করার চেষ্টা করে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ধানের শীষের শেখ রবিল আলম। পরবর্তী পর্যায়ে আমরা আইন শৃঙ্খলা রক্ষকের দৃষ্টি আকর্ষণ করার পর কিছুটা নিয়ন্ত্রণ আসলেও শেষের বেলা 5-7টা কেন্দ্রে অনেক অনিয়ম হয়, দুর্নীতি হয়, জাল ভোট হয়। এখানে আমাদের যে প্রকৃত যে ফলাফল সেটা থেকে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে। যেমন আমাদের আসনের বেশ কিছু কেন্দ্র থেকে আমাদের যে পোলিং এজেন্ট ছিল সেই পোলিং এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে। তবে গেজেট প্রকাশের পর নির্বাচন বাতিল বা ফল পুনর্মূল্যায়নের এখতিয়ার কমিশনের নেই বলে জানান ইসি রহমানুল মাসুদ। আমাদের কিছু করার নাই, এখন ওনারা 45 ডেজের মধ্যে, ফকাসের 45 ডেজের মধ্যে ওনারা হাইকোর্ট বিভাগে নালিশ বা কমপ্লেন দায়ের করতে পারেন, পিটিশন দায়ের করতে পারবে। এই একটাই আছে, হাইকোর্ট গণনা করতে পারবেন, পুনর্গণনা করতে পারবেন, এটাকে ইন্সপেকশন করতে পারবেন, সাক্ষ্য নিতে পারবেন। সব মিলিয়ে যদি মনে করে যে নির্বাচন সঠিক হয় নাই, তাহলে উনি নির্বাচন বাতিল করতে পারেন। এদিকে নির্বাচনে বিজয়ী প্রার্থীদের প্রধান নির্বাচন কমিশনার শপথ পড়াবেন বলেও জানান তিনি। নাজমুল হুদা, ডিবিসি নিউজ, ঢাকা। বাংলাদেশের নির্বাচন গ্রহণযোগ্য ও প্রতিযোগিতামূলক হয়েছে, যা ভবিষ্যতের জন্য বেঞ্চমার্ক হয়ে থাকবে, এমন পর্যবেক্ষণ তুলে ধরেছে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দল। রাজধানী একটি হোটেলে সংবাদ সম্মেলনে পর্যবেক্ষক দলের মিশন প্রধান ইভার্স ইজাবস বলেন, এই নির্বাচন কমিশন নিরপেক্ষতার নতুন মানদণ্ড তৈরি করেছে। এদিকে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দল সব দলের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার কথা বলে।
ডিসেম্বরের শেষাংশ থেকে শুরু করে স্বল্প ও দীর্ঘমেয়াদে নির্বাচন পর্যবেক্ষণে আসে ইইউ নির্বাচন পর্যবেক্ষক দল। মিশনের 200 সদস্য সারা দেশে ভোটের আগে এবং ভোটের দিন পর্যবেক্ষণে ছিলেন। চূড়ান্ত প্রতিবেদন দেবার আগে শনিবার সংবাদ সম্মেলনে প্রাথমিক পর্যবেক্ষণ তুলে ধরে মিশন। বাংলাদেশের এই নির্বাচনকে আন্তর্জাতিক মানের, গ্রহণযোগ্য ও প্রতিযোগিতামূলক বলে আখ্যা দিয়েছে পর্যবেক্ষক দল। 2008 সালে পর এই প্রথমবারের মতো আন্তর্জাতিক মানের প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হয়েছে। নির্বাচন কমিশন স্বাধীনভাবে ও স্বচ্ছতার সাথে কাজ করেছে সকল পক্ষকে সাথে নিয়ে। তবে নির্বাচন প্রতিযোগিতামূলক হলেও স্থানীয়ভাবে সহিংসতার ঘটনা ঘটেছে বলেও পর্যবেক্ষণে তুলে ধরা হয়। আর ধর্মীয় সংখ্যালঘুরা কতটা ভোট দিতে পেরেছে সেই তথ্য আপাতত নেই তাদের কাছে। প্রশ্নের উত্তরে জানান ইভার্স ইজাবস। স্থানীয়ভাবে রাজনৈতিক সহিংসতা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক প্রচারণাও চলেছে। এদিকে আলাদা প্রেস ব্রিফিংয়ে কমনওয়েলথ পর্যবেক্ষক দলের প্রধান নানা আফুফো আড্ডো ভবিষ্যতে সব দলের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার কথা সুপারিশ করেন। I believe that the assessment that we have made, that this was a good process. নতুন সরকারের কাছে আমরা যে সুপারিশ গুরুত্বের সাথে করেছি তা তারা রাখবে বলে আমাদের আশা। বাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচনে সব দলকে অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছি। আমাদের বিশ্বাস এটা গণতন্ত্রকে শক্তিশালী করবে। ইউ পর্যবেক্ষক দল আগামী মার্চের মাঝামাঝি পর্যন্ত বাংলাদেশে থেকে নির্বাচন পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, গণতান্ত্রিক উত্তরণের ঐতিহাসিক প্রক্রিয়ায় জনগণের এই সুস্পষ্ট রায় দেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক ধারাবাহিকতা এবং প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইল ফলক হয়ে থাকবে। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালনকালে তারেক রহমানের সহযোগিতা ও গঠনমূলক ভূমিকার জন্য ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। আলাদা বার্তায় নির্বাচনে মর্যাদাপূর্ণ ফলাফল অর্জন করায় জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকেও অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা। গণভোটের মধ্য দিয়ে স্পষ্টভাবে প্রতিষ্ঠিত হয়েছে জনগণের রায়। এখন সেই রায় বাস্তবায়নের দায়িত্ব রাজনৈতিক দলগুলোর। এ বিষয়ে দলগুলো আন্তরিক থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ। সকালে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি কথা জানান। আলী রিয়াজ বলেন, 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটে বিপুল সংখ্যাগরিষ্ঠ ভোটার হ্যাঁ ভোট দিয়ে প্রস্তাবের পক্ষে স্পষ্ট সমর্থন জানিয়েছেন। তবে এই গণভোটে ফলাফলকে শুধু সংখ্যার বিচারেই দেখলে চলবে না। এটি কেবল একটি ভোটেরই ফল নয়, বরং একটি ঐতিহাসিক দায়বদ্ধতার বহিঃপ্রকাশ। দেশের ভবিষ্যৎ সংস্কারের দিশা নির্ধারণে জনগণ সরাসরি নিজেদের মত প্রকাশ করতে পারে। জনগণ তার আহ্বানে সাড়া দিয়েছেন, সংস্কারের পক্ষে জনরায় এসেছে। গণভোটের মধ্য দিয়ে সংস্কারের ব্যাপারে যে সুস্পষ্ট গণরায় প্রকাশিত হয়েছে তা বাস্তবায়নের দায়িত্ব রাজনৈতিক দলসমূহের। রাষ্ট্র সংস্কারের ব্যাপারে সকল রাজনৈতিক দল অঙ্গীকারাবদ্ধ। নির্বাচন পরবর্তী নাটোর, ফরিদপুর ও বাগেরহাটে সংঘর্ষ হয়েছে। নাটোরের বড়াই গ্রামে বিএনপি ও জামায়াত কর্মীদের সংঘর্ষে আহত হয় 10 জন। আর ফরিদপুরে বিএনপিতে যোগ দেওয়া সাবেক ইউপি সদস্যের বাড়ি ও গ্রামে হামলা চালায় দলটির আরেক পক্ষ। এ সময় সংঘর্ষে আহত হয় অন্তত 30 জন। এদিকে ঝালকাঠির কাঠালিয়া জামায়াতের কর্মী ও সমর্থকদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার অভিযোগে আটক হয়েছে বিএনপির 2 কর্মী। ফরিদপুরের সালথা ও বোয়ালবাড়িতে নির্বাচন পরবর্তী সহিংসতায় 30 জন আহত হয়েছেন। এ সময় বাড়িঘরে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। স্থানীয়রা জানান, নির্বাচনের আগে বিএনপিতে যোগ দেওয়া আওয়ামী সমর্থিত পরিমর্শদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মান্নান মাতুব্বরের বাড়ি ফেরাকে কেন্দ্র করে বিএনপির আরেক নেতা খারদিয়ার জিহাদ তার সমর্থকদের নিয়ে পরিমর্শদী গ্রামে হামলা করে। এ সময় বাড়িঘরে লুটপাট ও আগুন দেওয়া হয়। বেশ কয়েকজন আহত হন। পরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আমরা বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছি এবং কয়েকজন অ্যারেস্টও আছে। আর এখন আমরা যৌথ বাহিনী মিলে আরো অভিযান জোরদার করছি এবং এই ঘটনার সাথে যারা জড়িত সবাইকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো।
বাগেরহাটের সদর উপজেলার আটপাড় এলাকায় জামায়াত ও বিএনপি সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে অন্তত 15 জন আহত হয়েছেন। সংঘর্ষের ঘটনায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে জামায়াত ও বিএনপির 2 গ্রুপের 6 জনকে আটক করে। শনিবার সকাল 10টার দিকে নাটোরের বড়াই গ্রামে সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি পোস্টকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের কর্মী সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বিএনপি নেতা আব্বাস উদ্দিন ও ইউনিয়ন জামায়াতের আমির হাসিনুর রহমান তাদের সমর্থকদের নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় 2 পক্ষের অন্তত 30 জন আহত হন। সংঘর্ষে 2 পক্ষে 7 থেকে 8টি বাড়ি ভাঙচুর করা হয়। ঝালকাঠির কাঠালিয়ায় জামায়াতের কর্মী সমর্থকদের 4টি বাড়ি, 2টি ব্যবসা প্রতিষ্ঠান ও ইউনিয়ন জামায়াতের অফিসে হামলা ও ভাঙচুর করে বিএনপি নেতা কর্মীরা। এ সময় 2 নারী আহত হয়েছেন। এ ঘটনায় 2 বিএনপি কর্মীকে আটক করা হয়েছে। 20-25 জন লোক আসা আমার বাড়িঘর ভাঙচুর করছে, অনেক ক্ষয়ক্ষতি করছে, এমনকি কুড়ায় আগুন দিয়ে গেছে। দরজাটা খুললে ভাঙ্গিয়েই ঢুকছে ভিতরে, ঢুকিয়া আপনার প্রায় 10-12 জন লোকে খালি দেখি পিড়ে। এদিকে মুন্সিগঞ্জের চরাঞ্চলের প্রতিপক্ষের হামলায় স্বতন্ত্র প্রার্থী সমর্থক নিহত হওয়ার ঘটনায় প্রেস ব্রিফিং করেছে সেনাবাহিনী। জানানো হয়, নিহত জসিম নায়েবের সাথে প্রতিপক্ষ ডাক্তার নাসির গ্রুপের পূর্ববিরোধের জেরে নির্বাচনের পরে ওই হামলার ঘটনা ঘটে। পূর্ব থেকেই একটি সম্পর্কের অবনতি ছিল, তাদের পূর্ব শত্রুতা ছিল। লিখন কাতি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। রুদ্ধশ্বাস রাজনৈতিক অনিশ্চয়তা থেকে মুক্তির স্বাদে বাড়তি মাত্রা যোগ করল এবারের ভালোবাসা দিবস। মানুষ ও সম্পর্কের গাঢ় সংবেদনশীল রসায়নের প্রকাশ ভালোবাসা। এই ভালোবাসায় টিকিয়ে রাখে সভ্যতা, বিকশিত করে মানুষের অস্তিত্ব। বসন্ত দিনে ভালোবাসার রঙে বাঙালির আনন্দের হাওয়া। এই কান্না দুঃখের নয়, ভালোবাসার আনন্দের। এই ভেজা চোখ প্রিয় মানুষকে কাছে পাওয়ার প্রকাশ। আমাদের একসাথে হওয়ার গল্পটা আসলে খুব কঠিন। দুইজন দুজনের প্রতি খুবই বিশ্বাস ছিল যে না, একসাথে হব। এই দিনে ওর কাছে একটাই চাওয়া, আজীবন ও লয়াল থাকবে, বিশ্বাস করবে আমাকে, আর মৃত্যুর আগ পর্যন্ত আমার সাথে থাকবে। ভালোবাসার দিনে সন্তানদের নিয়ে ভালোবাসা উদযাপনের বিশেষ অনুভূতি। ছেলে মেয়ে হাজবেন্ড নিয়ে ঘুরতে আসলে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করা যায়। পরিবারের সাথে আসছে, আমার সাথে আমার আম্মু আব্বু এবং আমার ছোট বোন আসছে। কারো একান্ত ভালোবাসার মানুষ না থাকলেও আছে পরিবার কিংবা বন্ধু বান্ধব। আমি সিঙ্গেল, আর নিজেকে ভালোবাসা হচ্ছে সব থেকে বড় দিন এই দিনটাতে। বোনকে নিয়ে ঘুরতে এসেছি, এটাও একটা ভালোবাসা। আজকে যেহেতু ভ্যালেন্টাইন্স ডে, আমি মনে করি নিজেকে টাইম দেওয়াটা ইম্পর্টেন্ট। অনেকের মুখে হাসি থাকলেও কারো কারো মনে চাপা কষ্ট, কেউ পরিবার থেকে দূরের একাকিত্বে। মা বাবার ঋণ কখনো শোধ করা যায় না, বলা যায় না, কিন্তু বোঝা যায় চোখ দিয়ে যে আমরা কতটা ভালোবাসি মা বাবাকে। বাবা মা তোমাদের দুজনকে হ্যাপি অ্যানিভার্সারি। তোমাদের মেয়ে, বড় মেয়ে তোমাদেরকে অনেক ভালোবাসে। রুদ্ধশ্বাস রাজনৈতিক অনিশ্চয়তা থেকে মুক্তির স্বাদে ভালোবাসা। বাঙালি সংস্কৃতি আরও বিকশিত হবে, দৃঢ় হবে সম্পর্ক ও মূল্যবোধ, প্রত্যাশা সবার। পরিবর্তনটাকে এখন পর্যন্ত ভালোভাবে উদযাপন করছি। নতুন সরকার আসছে, আমাদের যে ঐতিহ্য বা সংস্কৃতি আছে এগুলো ভুলতে বসেছে, তো আমরা চাইবো যেন সরকার এগুলো বিশেষ গুরুত্ব দিয়ে আয়োজন করে। আর এখন তো মনে করেন ভোট টোট দিয়ে সবাই ব্যবসা বাণিজ্য ভালো হয়ে যেতেছে, খারাপ না। আজ বিশ্ব ভালোবাসা দিবস। প্রিয় মানুষকে আগলে রাখার প্রতিশ্রুতির পাশাপাশি উপহার দেয়া হচ্ছে ফুল। তবে সেই ফুল টাকার কাছে নয়, বিক্রি হচ্ছে ভালোবাসার কাছে। মঞ্জু মাফরুজ, নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। শীতের মলিনতা সরিয়ে শুরু হলো বসন্ত। প্রকৃতিতে নানা রঙের খেলা, বনে বনে ফুটেছে বাহারি ফুল। বসন্তের উতল হাওয়ায় জাগ্রত বাঙালির হৃদয়। গ্রাম থেকে নগর সবখানে বসন্তের ছোঁয়া। একই দিনে বিশ্ব ভালোবাসা দিবস হওয়ায় সবখানে লেগেছে অন্যরকম রং। নয়নে লাগিল নেশা, কারাজে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। শীতের জীর্ণ রূপ সরিয়ে এখন প্রকৃতিতে অনন্য হাওয়া। গাছে গাছে দোল খাচ্ছে নতুন পাতা, ফুলে ফুলে রঙিন শব্দে। দিনমান বাতাসে ভেসে আসছে কোকিলের গান। ঋতুরাজ বসন্তকে বরণে প্রতি বছরই থাকে বিশেষ আয়োজন। তরুণ তরুণীরা মেতে ওঠেন নব আনন্দে, রঙিন পোশাকে মেতে ওঠেন তারা। প্রতি বছরের মতো এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় হয়নি বসন্ত বন্দনা। তারপরও ঋতুরাজের আগমনে খুলে গেছে দক্ষিণা দুয়ার। প্রেমের ঋতুকে বরণ করে নিতে রাজধানীর আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘরের উন্মুক্ত প্রাঙ্গণে এবারের বসন্ত আয়োজন।
এমন মধুর সময়ে প্রকৃতি আর প্রাণের আপন উচ্ছ্বাস উৎসবের রঙে ঢঙে মদিরায় মেতে উঠেছে। বাঙালি নিজস্ব এই উৎসব সবাইকে গাঁথবে একই সুতোয়। বাঙালি সংস্কৃতিকে যে ভালোবাসি এটা জানা এবং বোঝার জন্যই কিন্তু আসলে বসন্ত উৎসব। আর বসন্ত উৎসব মানে তো আসলে ভালো লাগা, রং, ভালোবাসার জায়গা। এই ভূখণ্ডের সংস্কৃতি যেন নির্বিঘ্নভাবে চলতে পারে এবং আমরা আমাদের আনন্দ উৎসব, আমাদের প্রকৃতিভিত্তিক উৎসব, সার্বজনীন উৎসবগুলো যেন খুব সুন্দরভাবে উদযাপন করতে পারি। আমরা বকুলতলা এবার করতে পারিনি, একটি বাস্তবতা আছে, কিন্তু প্রত্যাশা থাকবে বসন্ত উৎসবের যে আদি জাগ বকুলতলা, সেখানে যেন আমরা সামনের বছর অনুষ্ঠানটি করতে পারি। সাংস্কৃতিক ব্যক্তিত্বরা বলছেন, বসন্ত উৎসব কেবল আনন্দ উল্লাসে নয়, এটি বাঙালির ঐতিহ্য এবং সংস্কৃতির ধারক। আমরা বাঙালি যারা বাংলা ভাষায় কথা বলি তাদেরই সংস্কৃতি আমি এটা মনে করি না। আমি মনে করি যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে থাকা যেসব লোক সংস্কৃতি, সবগুলোর একটা সুসমন্বয়, এটা হলো বাঙালি সংস্কৃতি। এই বাংলাদেশ আসলে শুধু বাঙালিদের নয়, আমরা যারা বিভিন্ন আদিবাসী গোষ্ঠী আছি আমরাও কিন্তু এই বাংলাদেশের একটা অংশ। আমরা চেয়েছি অবাধ সুস্থ সংস্কৃতির চর্চা অবারিত হোক, কোথাও যেন কোনো জায়গায় সুস্থ সংস্কৃতি বাধাগ্রস্ত না হয়। বসন্ত আর ভালোবাসা মিলে যাক একই মোহনায়। বাংলা বছরের পঞ্জিকায় ঋতুরাজ বসন্ত আসে সবশেষে। বসন্ত মানে পূর্ণতা, বসন্ত মানে প্রাণের কলরব। এই বসন্ত বাঁধন হারা হয়ে বাঙালির জীবনে আসুক প্রেমের তরঙ্গ নিয়ে, এই প্রত্যাশায় রিফাত তাসনোভা, ডিবিসি নিউজ, ঢাকা। গাছে গাছে সবুজ কচি পাতা আর লাল কমলা রঙা পলাশ শিমুল, প্রকৃতিতে ফাল্গুনের আগমন জানান দিয়েছে আগেই। ফাল্গুনের প্রথম দিনে শিমুল পলাশের রক্তিম আভার সাথে মিলে মিশে একাকার ভালোবাসার রং। এবারে ফাল্গুন হাওয়া যেন বার্তা দিচ্ছে নতুন যাত্রার। গাছের শাখায় শাখায় সবুজ পত্রপল্লব, পাখির কলরব আর বাতাসে ভাসমান ফুলের মিষ্টি ঘ্রাণ জানান দিচ্ছে ঋতুরাজ বসন্ত এসে গেছে। বাসন্তী পাঞ্জাবি, খোপায় গুজে রাখা ফুল আর মুখ ভরা হাসিতে পাহাড়ি বাঙালি সব সম্প্রদায়ের মানুষ বরণ করছেন ঋতুরাজকে। নাচে গানে কবিতায় মিলেছে মিলন মেলা। আজকের দিনটার সাথে এই ফুল বাগানের সাথে একদম খুবই পারফেক্ট একটা ম্যাচ হয়ে গেছে। খুবই ভালো সময় পার করছি আমরা সবাই। খুব ভালো লাগছে, চারিদিকে হচ্ছে ফুল, গাছগাছালি আর মানুষের সমারোহণ। ওর সাথে বের হয় তখন সময়টা অনেক ভালো হয়ে যায়। আর যেহেতু আজকে ভ্যালেন্টাইন্স ডে, আজকে সময়টা দুর্দান্ত যাচ্ছে। কবি জীবনানন্দ দাশ থেকে শুরু করে রবীন্দ্রনাথ বসন্ত বন্দনা করেছেন বারে বারে। তবে বসন্ত কেবল কাব্য আর কবিতায় নয়, বসন্ত বারবার বাঙালির জীবনে ফিরে আসে হারানো অধিকার ফিরে পাবার লড়াইয়ের অনুষঙ্গ হয়ে। 52 এক ফাগুনে ছাত্র যুবকরা রাষ্ট্রভাষা বাংলার দাবিতে অকাতরে বিলিয়েছে আপন প্রাণ। পলাশরাঙা বসন্তের প্রথম দিনেই মজিদ খানের কুখ্যাত শিক্ষানীতির বিরুদ্ধে জয়নাল জাফর কাঞ্চনদের রক্ত মিশেছে রাজপথে। মানুষ আবার নতুন একটা বাংলাদেশ পাবে, যে বাংলাদেশে কোনো ভেদাভেদ থাকবে না, কোনো বৈষম্য থাকবে না, আর মানুষ বাংলাদেশের সংস্কৃতিকে আপন করে নিবে, যাতে সবাই মিলে একসাথে সুন্দরভাবে দেশে বসন্ত উৎসব, ভালোবাসা উৎসব সবাই মিলে যাতে একসাথে আনন্দ করতে পারি। চাইবো যেন সাংস্কৃতিক জগৎ আরো এগিয়ে যাক, এদিক থেকে এটাই প্রত্যাশা করব। আর এবার বসন্ত এসেছে দীর্ঘ রাজনৈতিক অস্থিরতার পর গণতন্ত্রের পথে নবযাত্রার বার্তা নিয়ে। আসিফ খান, ডিবিসি নিউজ। ডিবিসি নিউজের বিশেষ আয়োজন উৎসবের ভোটে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।